বারে বার বীজ দেওয়া সত্ত্বেও কি আপনার গাভীরটি পুনরায় হিটে চলে আসছে, কোনোভাবে বাচ্চা কনসেপ্ট করতেছে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার গাভীটি কয়দিন হিটে থাকে, কয়দিন মল ভাঙে, বীজ দেওয়ার পরেও হিটে থাকে কিনা? যদি এই ধরনের সমস্যা আপনার খামারেও থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি খেয়াল করুন। আমি যে খামারটিতে এসেছি এই খামারেও একাধিকবার বীজ দেওয়ার পরে বাচ্চা ধরতো না। যখন আমাকে ফোন দিল যে এই সমস্যা, আমি তার কাছে সকল হিস্ট্রি নিলাম। পরবর্তীতে আমি কিছু নিয়ম কানুন তাকে বুঝিয়ে বললাম কয়দিন হিট থাকে, হিটে থাকার পরে কততম দিনে বীজ দেওয়া হবে, এবং বীজ দেওয়ার পরবর্তীতে সময়ও যদি মল ভাঙে সেক্ষেত্রে পুনরায় আবার বীজ দিতে হবে। খামারিকে একবার বুঝিয়ে দেওয়ার পরে এই খামারে আমার আর দ্বিতীয়বার কখনো বীজ দিতে হয় নাই। 3টি পরপর বাচ্চা হয়েছে, তার 3টি পরপর বাচ্চা একবার করে বীজ দিয়েছি আমি। আসলে বর্তমান সময়ে হাই পার্সেন্টেজ গাভীগুলো 3 থেকে 7 দিন পর্যন্ত হিটে থাকতে পারে। লেট ওভুলেশনের কারণে এগুলো হয়। এই ধরনের সমস্যার সমাধান সময় মতো বীজ দিতে হবে। কখন ওভুলেশন হয় এই সময়টাকেও আমাকে আইডেন্টিফাই করতে হবে। সবার আগে গরু কখন হিটে আসে এবং কখন হিট শেষ হয় এই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করে বীজ দিতে হবে। একজন এআই কর্মী আপনার বাসায় যাবে, গরু মিউকাস ভাঙতেছে, সে দেখে বীজ দিয়ে দিবে, কিন্তু তারপরেও যদি মল ভাঙে তাহলে অবশ্যই একজন এআই টেকনিশিয়ানকে আপনাকে অবশ্যই জানাতে হবে। যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটিকে আমরা পরপর 3টি বাচ্চা নিয়েছি। 3টি বাচ্চায় একবার করে বীজ দিয়ে বাচ্চা কনসেপ্ট করেছে। এখন চতুর্থবার আবার প্রজনন করাবো। আশা করি এবারও গরুটি একবার বীজ দিয়েই আল্লাহ তাআলা চাইলে বাচ্চা কনসেপ্ট করবে। এই ধরনের সমস্যার হাত থেকে বাঁচতে আপনার গাভীটিকে সর্বপ্রথম কৃমি মুক্ত করবেন, কারণ কৃমি আপনার গাভীটির সকল সমস্যা তৈরি করে। কৃমির থেকে শরীরের মিনারেল ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি তৈরি করে। পরবর্তীতে ঠিক মতো হিটে আসে না, হিটে আসলেও ঠিক মতো মিউকাস থাকে না, মিউকাস ঠিক মতো হলে ওভুলেশন টাইম ঠিক থাকে না। যদি আপনার গরুটি কৃমি মুক্ত না করেন, সর্বপ্রথম কৃমি মুক্ত করবেন এবং পরবর্তীতে বীজ দিবেন। এই ধরনের কৃমি মুক্ত করার পরে কিছু বাজারে বাচ্চা রাখার জন্য বা বীজ ধরার জন্য বিভিন্ন কোম্পানির ট্যাবলেট পাওয়া যায়। তার ভিতরে রেডা কোম্পানির 7mb একটি ট্যাবলেট, যেটা আমি সবথেকে ভালো রেজাল্ট পাই। এটি তাকে সরবরাহ করলে সে ঠিক মতো হিটে আসবে, প্লাস সময় মতো বীজ দিলে বাচ্চা কনসেপ্ট করবে। আশা করি আপনাদের এই ধরনের সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে। আপনারা ফার্মে নিজের সময় দিন, নিজের সময় দিলে আশা করি আপনার খামারও 100% বাচ্চা কনসেপ্ট করবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এই পর্যন্তই। আজকে কথা বলবো প্রান্তিক খামারি এবং বাণিজ্যিক খামারির মধ্যে কেন বাচ্চা কনসেপ্ট করার একটা বিশাল ডিস্টেন্স দেখা যায়। সাধারণত প্রান্তিক খামারিদের শতভাগ কনসেপ্ট রেট প্রায় লক্ষ্য করা যায়। 5টি গরুকে বীজ দিলে 4 থেকে 5টি গরু কনসেপ্ট করে, কিন্তু বাণিজ্যিক খামারগুলোতে 10টা গরুতে বীজ দিলে 4 থেকে 5টি গরু কনসেপ্ট করে না। এর মূল কারণগুলো আমাদের অভিজ্ঞতায় বলে প্রান্তিক খামারি এবং বাণিজ্যিক খামারের ভিতরে বিশাল তফাৎ। আপনার খামারে কি গরু একাধিক দিন হিটে থাকে, 5-7 দিন গরুগুলো কি মল ভাঙে, এমন লক্ষ্য করেছেন কখনো? এই ধরনের সমস্যা প্রান্তিক খামারের হতে পারে, বাণিজ্যিক খামারের হতে পারে। তবে প্রান্তিক খামারি এবং বাণিজ্যিক খামারের এই যে বাচ্চা কনসেপ্ট রেট কম বেশি হওয়ার অন্যতম কিছু কারণ আমি আমার অভিজ্ঞতার আলোকে তুলে ধরবো। একজন প্রান্তিক খামারি নিজে সব সময় তার গরুগুলো দেখে রাখে এবং নজরদারি ভালো করতে পারে। যেমন কখন হিটে আসে, কয়দিন হিট থাকে, হিট শেষ হলে রক্ত ভাঙে কিনা, বীজ দেওয়ার পরবর্তীতে রক্ত ভাঙছে কিনা, বা বীজ দেওয়ার পর আরো হিট ছিল কিনা। ঠিক উল্টো দিকে একজন বাণিজ্যিক খামারি লোকের উপর নির্ভরশীল হয়, তার নজরদারি অভাবের কারণে এই ধরনের তথ্যগুলো থেকে কিছুটা ঘাটতি থেকে যায়। এরকম দ্বিতীয় নাম্বার যে আমার অভিজ্ঞতা আমি দেখেছি, প্রান্তিক খামারি কম গরু হওয়ায় আর তদারকি বেশি। অপরদিকে বাণিজ্যিক খামারি গরু বেশি, লোকবলের ঘাটতি, আর তদারকি কম, তদারকি কিছু ঘাটতি থেকে যায়। তদ্রূপ প্রান্তিক খামারির কম পার্সেন্টেজ গরু লালন পালন করে, সেহেতু কনসেপ্ট তাদের অনেক বেশি। উল্টো দিকে হাই পার্সেন্টেজ গরু লালন পালন করায় বাণিজ্যিক খামারগুলোর তুলনামূলক কনসেপ্ট রেট অনেক কম। প্রান্তিক খামারি তার গরুগুলোকে কম পার্সেন্টেজ বীজ ব্যবহার করার কারণে তার কনসেপ্ট রেট বেড়ে যায়। বাণিজ্যিক খামারিগুলো তার হাই পার্সেন্টেজ গাভিতে হাই পার্সেন্টেজ সিমেন্ট ব্যবহার করায় তার কনসেপ্ট রেট কিছুটা কমে যায়। প্রান্তিক খামারিরা দেশি গরু, সিন্ধি গরু, শাহিওয়াল গরু সাধারণত লালন পালন করে থাকে, এই জন্য এদের কনসেপ্ট রেট অনেক বেশি। বাণিজ্যিক খামারগুলোতে অধিক দুধের গরু লালন পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের ফ্রিজিয়ান এবং জার্সি সহ অন্যান্য উন্নত জাতের গরু লালন পালন করায় আমাদের দেশে আবহাওয়া তাদেরা ম্যাচ কম করার কারণে তাদের কনসেপ্ট রেট কিছুটা কম। তদ্রূপ একজন প্রান্তিক খামারি তার গ্রাম থেকে, মাঠের জমি থেকে ছোট ছোট বিভিন্ন বেশি প্রোটিন যুক্ত ঘাসগুলো সংগ্রহ করে তার অল্প গরুকে সে পেট ভরে খাওয়াতে পারে। উল্টো দিকে একজন বাণিজ্যিক খামারি
তার গাভীগুলোর জন্য হাইব্রিড ঘাস চাষ করতে হয়। আর শহরগুলোতে দেখা যায় ঘাসের তো বালাই নেই, পচা পানির পুকুর থেকে কচুরি পানা খাওয়িয়ে তাদের ঘাসের চাহিদা পূরণ করে। ঘাসের চাহিদা ঠিকই পূরণ হয়, কিন্তু শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলের ঘাটতি দেখা দেওয়ার কারণে তাদের কনসেপ্টটা তুলনামূলক অনেক কমে যায়। আসুন আমরা খামারের সময় দিই। খামার করতে গেলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, তদারকি করতে হবে, লোক দিয়ে কাজ করাতে পারবেন, আপনাকে সময় দিতে হবে, আপনাকে জানতে হবে খামার কিভাবে লাভবান করা যায়, খামার কিভাবে ম্যানেজমেন্ট উন্নত করা যায়। কারণ একটি সঠিক খামার লাভবান করতে হলে কয়েকটি বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। খামারটিকে রাখতে হলে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তার ভিতরে একটি সঠিক পরিকল্পনা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ বিষয়ে প্রাথমিক ধারণা, প্রজনন ব্যবস্থাপনা, এটি আলাদা একটা ব্যবস্থাপনা। এটা আমরা কেউ গুরুত্ব দিই না, কিন্তু এটা সবথেকে বড় একটি ব্যবস্থাপনার ভিতরে একটা অন্যতম। বাজার সম্পর্কে ধারণা থাকতে হবে আপনাকে, যে গরুগুলো পালতেছেন জাত সম্পর্কে ধারণা থাকতে হবে, জাত নির্বাচন করতে হবে, কোন গরু দিয়ে আপনি লাভবান হতে পারবেন। জরুরি প্রস্তুতি গ্রহণের সক্ষমতা থাকতে হবে। এই গরু হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে আপনি কিভাবে জরুরি সিদ্ধান্ত নেবেন, জরুরি তাকে চিকিৎসা ব্যবস্থা দিবেন, এই সবগুলো দিক আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আপনি খামার করে টিকে থাকতে পারবেন। প্রান্তিক খামারি অনেক পরিশ্রম করে, সে খুব সহজে টিকে থাকে। একজন বাণিজ্যিক খামারি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে সে অল্পতেই ধসে পড়ে যায়, যেটা আমাদের দেশের জন্য অনেক ক্ষতির কারণ। এমন হাত থেকে বাঁচতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের পেজটি ফলো, লাইক এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।